দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বড় ডগফাইট বা বিমানের লড়াই দেখলো সারা পৃথিবী। ঘণ্টাব্যাপী লড়াই মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তানের অন্তত 125টি যুদ্ধ বিমান। স্যাটেলাইট ও রাডারের সহায়তায় প্রতিপক্ষের ফাইটার জেট লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক মিসাইল। ভারত ও পাকিস্তানের এই যুদ্ধ বাস্তবতায় বিয়ন্ড দ্য ডেল্টার নিয়মিত আয়োজনে আমি গোলাম সারোয়ার আছি আপনাদের সাথে। শুভ সন্ধ্যা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ভারত পাকিস্তান সংঘাত ও বাংলাদেশ সেনাবাহিনী। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ, পিএসসি এমফিল অবসরপ্রাপ্ত, এবং সেই সাথে আরও আছেন আজম খান, সদস্য সচিব জনতার দল। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আমি প্রথমে ব্রিগেডিয়ার ফুয়াদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ভারত পাকিস্তান যে যুদ্ধটা হলো, কারণ হিসেবে দেখানো হচ্ছে পেহেলগ্রাম আক্রমণকে এটার সামনে নিয়ে আসা হচ্ছে। তো এই বিষয়ে আপনি কি মনে করেন? আসলেই কি পেহেলগ্রাম সন্ত্রাসী আক্রমণটি সঠিক ছিল, বা এই কারণেই কি ভারত পাকিস্তান যুদ্ধটা করা ঠিক হয়েছে? কি মনে করেন আপনি? ধন্যবাদ আমাকে আজকে এই সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং সবার সামনে কিছু বলার জন্য। আপনার এই সুন্দর প্রশ্নের জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, কারণ বর্তমান সাম্প্রতিক সময়ে এটি একটি বহুল আলোচিত টপিক এবং সবাই চায়ের আড্ডায় অথবা সামাজিক অনুষ্ঠানে এই প্রসঙ্গটি বেশি আলোচনা হচ্ছে। এই ব্যাপারে অনেক সামরিক বিশেষজ্ঞ বিভিন্ন মতামত দিবেন, বাট সামগ্রিকভাবে আমার ব্যক্তিগতভাবে যেটি মনে হয়েছে, পেহেলগামের ইস্যুকে কেন্দ্র করে ভারতের আক্রমণ পাকিস্তানের উপরে, সেটাকে আমার কাছে মনে হয়েছে ওটা একটা উসিলা ছিল। কারণ হিসেবে বলছি, ভারতের যে সেটা একটা নিজস্ব একটা ব্যবস্থাপনা ছিল, মিডিয়া ম্যানেজমেন্ট, মানে বয়ানটা তাদের নিজস্ব ছিল। সেটা তারা কিন্তু অনেকভাবে এটা বেরিয়ে এসেছে। তার পরবর্তীতে তাদের যে অ্যাক্টিভিটিস এত এই ঘটনার কারণে এত বড় একটা ওয়ারে নিজেরা জড়িত হয়ে, আমরা যদি আপনাকে বলি, আমরা খুব ছোট্ট একটা ক্রিমিনাল অফেন্সকে আমরা একটা দীর্ঘ সময় নিয়ে ইনভেস্টিগেশন করি, আমরা তদন্তে যাই, এবং তদন্তে যাওয়ার পরে ধীরে ধীরে আমরা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের পর্যায়ের পর একটা সিদ্ধান্ত দিই। তা আমরা দেখছি যে পেহেলগামের আক্রমণের খুব অল্প কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক মিডিয়ার সামনে এসে ভারত কাউকে দোষারোপ করে একটা যুদ্ধে চলে গেল। এই বিষয়টাকে আপনি কিভাবে চিন্তা করেন? সেদিকে আমি বলার চেষ্টা করছি। ছোট একটা ইস্যুতে পাকিস্তানের ইনকোয়ারির আবেদন করার পরেও ব্যাপারে তাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতির পরও সেদিকে না গিয়ে সেটাকে একটা প্লি অফ অ্যাকশন হিসেবে দেখে এত বড় একটা সংঘর্ষে জড়িয়ে পড়েছে ভারত, সেটা আসলে সারা বিশ্বের কাছেই কিন্তু নিন্দিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতের এই যে আধিপত্যবাদ মনোভাব, সেটা কিন্তু একদিনই শুরু হয়নি। সেটা এই বর্তমানের যে ভারতের যে প্রধানমন্ত্রী এবং তার যে বিজেপি পার্টি, সে কনজিকিউটিভলি থার্ড টাইম ক্ষমতায় এসেছে, এবং তার যে ধীরে ধীরে তার যে আধিপত্য মনোভাব পাক ভারতকে ঘিরে এবং সমগ্র উপমহাদেশকে ঘিরে, সেটা কিন্তু আস্তে আস্তে এখন সবার সামনে পরিষ্কার। আমি আপনার কাছে আবার আসবো। একজন পলিটিশিয়ান হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আজম ভাইয়ের কাছে আমি যেটা জানতে চাইবো, সেটা হচ্ছে ভারত পাকিস্তানের এই হামলা পাল্টা হামলা আপনি আপনার পলিটিক্যাল জায়গা থেকে, রাজনীতির জায়গা থেকে কিভাবে দেখেন এটা? নেক্সট জেনারেশনের শোতে সবাইকে স্বাগত। আল্লাহ সবার মঙ্গল করুক। আসলে রাজনীতিবিদ হিসাবে গত 54 বছর যাবৎ আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ভারত সম্পর্কে মানুষের যে ধারণা, এটি একদম স্পষ্ট হয়ে উঠেছে। কেউ বিশ্বাস করে না যে এই যুদ্ধটা পাকিস্তান বাঁধিয়েছে। সবারই একটা ধারণা ভারত একটা নাটক করার জন্য, কারণ মোদির অবস্থা দিন দিন খারাপ হয়ে আসছিল, এবং আপনারা জানেন গত নির্বাচনে অ্যাবসলিউট মেজরিটি তারা পায়নি, অন্য দলের সাহায্য নিতে হয়েছে। এই কারণে সে তার আধিপত্য আবার বিস্তার করা, তার নিজের একটা বাহিনী আছে, এই ইয়ের মতো, আরএসএস মতো, এইগুলিকে আবার অর্গানাইজ করে মানুষের মধ্যে আবার একটা অবস্থা সৃষ্টি করার জন্য আমাদের মনে হয়, সারা দেশের মানুষ তাই মনে করে, সারা পৃথিবীর মানুষ তাই মনে করে, যে এই নাটকটা সাজিয়ে নিজেরাই হত্যা করে তারা এই যুদ্ধটা বাঁধাবার প্রচেষ্টা করেছে। এবং চিন্তা করেন, যেটা একটু আগে আপনি বললেন, যে কোনো ধরনের তদন্ত ছাড়া একেবারে ডাইরেক্ট পাকিস্তানকে দোষী সাব্যস্ত করা হলো, এবং রাতের অন্ধকারে গোপনে গিয়ে অ্যাটাক করা হলো কোনো ঘোষণা ছাড়া।
যদিও এর সমুচিত জবাব তারা পেয়েছে। কাজেই ভারতের সবসময় এই আধিপত্যবাদী ক্যারেক্টারটা গত সেই জওহরলাল নেহরুর আমল থেকে শুরু হয়েছে, এখনো সেটা অব্যাহত রয়েছে এবং মোদির আমল। মানে আপনি বলতে চাচ্ছেন রাজনৈতিকভাবে ভারত উপমহাদেশে আধিপত্য বিস্তার করার একটা চেষ্টা সবসময় করে থাকে। সবসময় জি, এবং সেটা আজও অব্যাহত রয়েছে। জি 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 তারই বহিঃপ্রকাশ এই পাকিস্তান যুদ্ধ। জি। আমি ব্রিগেডিয়ার জেনারেল ফুয়াদ সাহেবকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। সীমান্ত যুদ্ধে আমরা অনেক দিন পর দেখলাম যে আকাশ প্রতিরক্ষা এবং বিমান শক্তি একটা মহড়া আমরা দেখলাম। অনেকেই বলছে এটা হচ্ছে ব্যাক এন্ডে, যেমন পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো ছিল চীনের নির্মিত, আর ভারতের যে যুদ্ধ বিমান সেগুলো ছিল পাশ্চাত্য ফ্রান্স নির্মিত রাফায়েল বিমান। অনেকে যুদ্ধটাকে এদিক থেকেও ওদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, মানে যুদ্ধের ভবিষ্যৎ যুদ্ধগুলো আসলে তাহলে কিভাবে হবে, এবং যুদ্ধের সক্ষমতা বলেন ভবিষ্যতে আমাদের জাতিরাষ্ট্রগুলো ভবিষ্যতের যুদ্ধগুলো কি এই আকাশ কেন্দ্রিক এবং আকাশ যুদ্ধ কেন্দ্রিক এরকম হবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। পাকিস্তান ভারতের এই রিসেন্ট যে এসকালেশন দুই দেশের মধ্যে, এটা আমাদেরকে যুদ্ধ বিষয়ক যে যারা চিন্তাবিদ আছেন বা সমরনায়ক আছেন তাদের জন্য একটা নতুন এভিনিউ খুলে দিয়েছে। যে কিভাবে গ্রাউন্ড ফোর্স নিজেদের সীমান্ত তো ক্রস করেই নি, নেভিও সেখানে ইনভলভ ছিল না, শুধু এয়ার ডিফেন্স এবং বিমান বাহিনী, তাও নিজেদের সীমানা ক্রস না করে আমরা যেটাকে বলি ডগ ফাইট যুদ্ধে মাধ্যমে নিজেদেরকে এনগেজ করে নিজেদের দুই রাষ্ট্রের যাতে অ্যাচিভমেন্ট অথবা লস যারাই যেটাই হয়েছে সেরকম একটা এনগেজমেন্টে তারা লিপ্ত হয়েছে। তো এই যে নতুন ডাইমেনশনে যে নিজেদের স্পেস নষ্ট, এয়ার স্পেস ক্রস না করে, সীমান্ত ক্রস না করে নিজেদের ভূমির মধ্যে থেকে একজন আরেকজনকে যে এই যে ক্ষতি করার যে টেকনোলজি, যেই প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি, যুদ্ধে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে, ব্যবহার যে খুব দরকার এবং এটা নিয়ে সবারই এখন কাজ করা উচিত এবং সবারই এদিকে মনোযোগ দেওয়া উচিত। সেই এভিনিউটা খুলে দিল সবার সামনে এবং এতে দেখা যাচ্ছে যে আলটিমেটলি পাকিস্তান ভারতের এই যুদ্ধের ডিসপ্লের মাধ্যমে পৃথিবীর অলমোস্ট দুটো যে সমরাস্ত্র তৈরির যে দুটি ক্ষেত্র, যে ইউরোপিয়ান অরিজিন আবার আরেকটা আছে চীন, আরেকটি পক্ষ, তারাও যুদ্ধের মাঠে অনেক বড় প্লেয়ার, তারাও অনেক আধুনিক অস্ত্র তৈরি করছে, সেইটার কিন্তু মহড়া হয়ে গেল। এবং দেখা যাচ্ছে যে চীন তাদের P-15E যে মিসাইল ইউজ করলো সেটা যুদ্ধে এত বেশি কার্যকর ছিল, যেটা রাফায়েল যে এত অত্যাধুনিক একটা বিমান ছিল ফ্রান্সের তৈরি, সেটাকে কিন্তু তারা ধরাশায়ী করতে পারলো এবং তাদের জ্যামিং সিস্টেম দিয়ে এয়ারক্রাফটের যে মুভমেন্ট সেটাকে রেস্ট্রিক্ট করা, সে তারপরে আরো যে আমরা যদি বলি যে তিনটা মানে যে আরো অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট একুরেসি যে ব্যাপারটা আছে, রিঅ্যাকশন টাইম এগেইনস্ট দি মিসাইল অথবা কোনো আক্রমণের, সবগুলো মিলে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো কাজ করার আছে। যারা আধুনিক চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই যুদ্ধের এই ডিসপ্লেটা একটা বড় এভিনিউ খুলে দিল। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে মানে আমাদের এই যুদ্ধের সময়, ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমাদের দেশে যে বর্তমান সরকার আছে সেই সরকারের রিয়াকশনটি কেমন ছিল, আর আপনি যদি আমাদের বিগত সরকারের অবস্থানের কথা চিন্তা করেন তো সেই তুলনায় আমাদের বর্তমান অবস্থান, এই তুলনামূলক আলোচনাটা যদি আপনি করতেন। অত্যন্ত সময়োচিত প্রশ্ন করেছেন। আপনি দেখেন এই সরকার কিন্তু সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়েছে যে যুদ্ধের জন্য প্রস্তুতি আমাদের নেওয়া প্রয়োজন, জি, এবং যুদ্ধে প্রস্তুতি নিতে হবে জয়লাভের জন্য। এই মেসেজটা কিন্তু নতুন সরকার, সব মানুষের যে মনোনীত সরকার আছে সে ঘোষণা দিয়েছে। আর আগের সরকার আপনি দেখেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে সর্বশেষ যে সার্ক, এই সার্কের ব্যাপারে যখনই ভারত বললো না আমি যাবো না, সঙ্গে সঙ্গে আমাদের পাকিস্তানে সার্কের অনুষ্ঠানটা পাকিস্তানে হওয়ার কথা ছিল, জি জি, ভারত বললো নো আমরা যাবো না, ভারত বললো যা, জি, সঙ্গে সঙ্গে আমাদের এই আগের যে সরকার পালিয়ে গেছে সে সঙ্গে সঙ্গে তাদের সাই দিয়ে বলে আমরাও যাবো না। এই যে নতজাত নীতি, এর থেকে বেরিয়ে এসে বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি, আমি এটাকে স্বাগত জানাই। আমাদের অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। ওনাকে ধন্যবাদ দিতে চাই। জি, থ্যাংক ইউ। আমি যেমন ফুয়াদ আপনাকে বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী, আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনী সারা পৃথিবীতে সুনাম নিয়ে কাজ করছে,
এবং জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য এবং এটা সারা বিশ্ব কর্তৃক স্বীকৃত। তো বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের আসলে এই বর্তমান প্রেক্ষাপটে, আমাদের উপমহাদেশের রাজনৈতিক এবং সামরিক প্রেক্ষাপটে আমাদের সেনাবাহিনী কি ধরনের প্রস্তুতি আছে বলে আপনি মনে করেন? এবং তার সাথে আমি অ্যাড করতে চাই, সেনাবাহিনী আধুনিকায়নে আমাদের প্রতিরক্ষা বাহিনীকে আরো শক্তিশালীকরণে কি কি পদক্ষেপ আমরা নিতে পারি? আপনাকে আবারও ধন্যবাদ একটি সময় উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। আমরা যদি আমাদের সেনাবাহিনীর বর্তমান অবস্থা দেখি, আমরা দেখব যে আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী কার্যক্রমের মাধ্যমে তাদের অসংখ্য সুনাম তার পালকে যুক্ত হয়েছে। তো সেই সুনামগুলা সবই মানবিক সাহায্য, তারপরে জাতিসংঘের অ্যাক্টিভিটিস, সবগুলোতেই আমরা আমাদের পারদর্শিতা প্রদর্শন করেছি। এবং এর আগে বহু পূর্বে আমরা আমাদের দেশে ইনসার্জেন্সি যে ছিল চট্টগ্রামে, সেখানেও আমরা আমাদের কৃতিত্বপূর্ণ সক্ষমতা প্রদর্শন করেছি গেরিলা ওয়ারফেয়ারে। যে তারপরে আমরা যেহেতু এখনো কোনো কনভেনশনাল ওয়ার ওইভাবে আমরা লড়িনি, যার কারণে আমাদের সক্ষমতাটা এখনো টেস্টেড হয়নি। মানে আমরা বিভিন্ন যুদ্ধক্ষেত্র বা আশেপাশে যে যুদ্ধগুলো হয়েছে সেটার নিরিখে যদি আমরা বিচার করি, আমাদের সামরিক বাহিনী অনেক তাদের প্রশিক্ষণ বলেন, তাদের যে কমান্ড চ্যানেল এবং কমান্ডের যে বিভিন্ন স্তর রয়েছে, সেগুলো এত সুসংগত, এত সুগঠিত, এত সুশৃঙ্খল। এই সেনাবাহিনীকে সুষ্ঠুভাবে অর্গানাইজ করলে পৃথিবীতে একটি শক্তিশালী সেনাবাহিনী করা যাবে। আমাদের সেনাবাহিনী একটি প্রফেশনাল সেনাবাহিনী, এবং আপনি দেখবেন যে আমাদের দেশের যে কোনো জাতীয় দুর্যোগপূর্ণ আবহাওয়াতে অথবা আমাদের বাংলাদেশের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটও সেনাবাহিনী কিন্তু তার প্রফেশনালিজম ঠিক রাখে এবং সেনাবাহিনী তার অবস্থান থেকে সর্বোচ্চ আপনার মানে যেটা বলবো ধৈর্য থেকে শুরু করে সবকিছু তারা প্রদর্শন করে। জি, এসব ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা কৃতিত্ব অর্জন করেছি বিভিন্ন জায়গায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজম ভাই, আপনি তো রাজনীতিবিদ। আসলে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট এবং প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়নের জন্য সরকারগুলো, রাজনৈতিক দলগুলোর কিছু কর্তব্য থাকে। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে কিভাবে সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো কাজ করতে পারে, সেই বিষয়ে আপনার চিন্তাটা যদি বলতেন। না, ধন্যবাদ। আজকে আমাদের এটা খুব গভীরভাবে ভাবতে হবে। দেখুন, জেনারেল ফুয়াদ ইতিমধ্যে বলেছেন, সারা বিশ্বে আমরা অত্যন্ত মানে সুসংগঠিত সেনাবাহিনী হিসেবে স্বীকৃতি পেয়েছি। তিনও বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, এমনকি পুলিশেরও কিছু কিছু। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আর একটা জিনিস, যে 5 থেকে 8 তারিখে দেশে কোনো সরকারই ছিল না। ডক্টর ইউনূস আসলেন 8 তারিখে। এই 4 দিন সেনাবাহিনী যদি না থাকতো কি অবস্থা যে দেশে হতো। আল্লাহর রহমত অবশ্যই আছে, প্লাস এই 3 বাহিনী যেভাবে আগলে রেখেছে এই দেশের মানুষকে, আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ, গত 54 বছর এই 1900 বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, ইভেন দেখেন 71-এর মুক্তিযুদ্ধেও সেনাবাহিনী প্রথম প্রতিরোধ গড়ে তোলে, চট্টগ্রামে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। কালুরঘাট থেকে শুরু করে এই সেনাবাহিনী আমাদের বাহিনীকে গড়ে তুলেছে। তার চেতনার পরিপ্রেক্ষিতে আমরা একটা সেনাবাহিনী। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, যতগুলো সরকার 54 বছর এসছে, সেনাবাহিনীর দিকে নজর দেয়নি। বিশেষ করে গত 15 বছর থেকে আমার মনে হয় সেনাবাহিনীকে কেউ মাইন্ড করবে কিনা জানি না, দলীয়করণ করা এবং তাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য যা প্রয়োজন সব করেছে। আজকে এই বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস যে বলেছেন যে উনি বিভিন্ন মহড়ায় গিয়েছেন, সেখানে ব্যক্ত করেছেন। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আসলে সর্বশেষ আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা একটি রাষ্ট্র হিসেবে আমাদের আয়তনের দিক থেকে হয়তো আমরা ছোট এবং আমাদের চারপাশে বৃহৎ শক্তির উপস্থিতি। তো সেই প্রেক্ষাপটে এবং বর্তমান উপমহাদেশে যে যুদ্ধের দামামা বেজে উঠছে, পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি, সবকিছু মিলিয়ে আপনারা খুব সংক্ষেপে আপনি যদি কিছু বলে শেষ করতেন। আমি প্রথমে ব্রিগেডিয়ার জেনারেল ফুয়াদ সাহেবকে বলছি, আপনি কিছু 1 মিনিটে কিছু বক্তব্য দিয়ে দেন। সামরিক দিক থেকে যদি আমি বলতে চাই, আমাদের দেশের অর্থনীতি, প্রবৃদ্ধি সবকিছুর পিছনেই একটা শক্তিশালী সেনাবাহিনী থাকা খুব দরকার। অনেকেই এটা ডিবেট করেন, সেনাবাহিনীতে এক্সপেন্ডিচার বেশি বাড়ানো আমাদের মতো দরিদ্র দেশের পক্ষে সম্ভব হয় না, বা এটার ব্যালেন্স করা দরকার। আসলে আমাদের দেশের চারপাশে নিরাপত্তার যে অবস্থাটা, পাশে মায়ানমার, পাশে ভারত, আমাদের শক্তিশালী
নিরাপত্তা বাহিনী না থাকলে আমাদের উন্নতিও ব্লক হয়ে যাবে। যার কারণে আমাদের দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে। আমাদের যে সমুদ্র সীমা, সেই সমুদ্র সীমার চারপাশে হোস্টাইল কিছু জনগণ এখানে আছে। আপনি যখন মায়ানমার, সেই জায়গার প্রেক্ষাপটে আমাদের শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজন এবং পারিপার্শ্বিক পরিস্থিতি, আরাকান আর্মি আছে। জি জি, সবকিছু মিলিয়ে আমাদের আসলে একটা ব্যালেন্স করতে হবে। এবং মানুষের যে ডিবেট করে শক্তিশালী সেনাবাহিনী রেখে এত এক্সপেন্ডিচার করে, আসলে কি সেনাবাহিনী, একটা দেশের সেনাবাহিনী যখন শক্তিশালী হয়, আরেকটা শক্তিশালী দেশ তাকে আক্রমণ করার সময় 10 বার ভাবে যে আমি তাকে আক্রমণ করতে গেলে আমার কি ক্ষতি হবে, আমার তো কিছু ক্ষতি হবে, আমার তো এই হবে। এটার এক্সাম্পল পাকিস্তানকে ভারত তাদের তুলনায় অনেক কম শক্তিশালী মনে করেছিল, বাট যখনই ওরা হামলা করেছে, তারপর যখন পাকিস্তানের তেজ দেখেছে, তখন কিন্তু তারা ঠিকই পরিস্থিতি, জিওপলিটিক্যাল সিচুয়েশন আমাদের উপমহাদেশের মিলে তারা কিন্তু হয়েছে। আর বর্তমানে পরিস্থিতিতে যুদ্ধ আর দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নাই। আপনি যদি একটু খেয়াল করে দেখবেন, পাকিস্তান ভারতের যুদ্ধ থামানোর পিছনে যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল। এই যে আমাদেরকেও এই বর্তমানে আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা একটা সুন্দর একটা শুরু করতে পেরেছি। আমাদের বর্তমানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের মতো সেনাপ্রধান বর্তমানে আছে, সবার গ্রহণযোগ্য। তো সবকিছু যদি আমরা কম্বাইন করতে পারি, আমরাও এরকম একটা ফরমিডেবল জায়গায় আমরা যেতে পারি এবং এইভাবে আমাদের দেশ আস্তে আস্তে সামনে এগিয়ে। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল ফুয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজম ভাইয়ের কাছে সর্বশেষ 1 মিনিটের মধ্যে আপনার একটু চূড়ান্ত কথা শুনতে যাচ্ছি। দেখুন, আজকে 1965 সালে যে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু বাঙালি সেনারা বিশাল সাহস নিয়ে দেখেছিল। 71 মুক্তিযুদ্ধের কথা বলাই বাহুল্য। আমাদের সেনাবাহিনীর সঙ্গে পৃথিবীর কারো বিন্দুমাত্র সংকীর্ণতা নেই। সংকীর্ণতা শুধু আমাদের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে। আপনি চিন্তা করেন যে প্রধানমন্ত্রী চাকর, প্রধানমন্ত্রী নিজে বলছে 500 কোটি টাকা তার কাছে আছে, হেলিকপ্টার ছাড়া ঘুরে না, সেখানে সেনাবাহিনীর বাজেটের ব্যাপারে আমরা কেন কিপটামি করবো? কিন্তু আশ্চর্য বিষয় যে কি সেনাবাহিনীকে উন্নত করলে পরে সারা বিশ্ব আমাদেরকে এখনই ডাকে, আরো বেশি করে ডাকবে। আমার অর্থনীতি কোথায় চলে যাবে? আমার মনে হয় বর্তমান সময়ে যথার্থ একটা ইঙ্গিত দিয়েছেন আমাদের সরকারকে শক্তিশালী করার এবং সমস্ত জনগণকে 16 থেকে 22 বছরের ছেলেদের সামরিক মৌলিক প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনীর নেতৃত্বে, 3 বাহিনীর নেতৃত্বে একটা বলিষ্ঠ সামরিক বাহিনী পাবলিক ওরিয়েন্টেড গড়ে তুললে ইনশাল্লাহ অর্থনীতি থেকে সবকিছু আমাদের দুর্বার হবে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আপনাদের যেই অনুধাবন এবং আপনাদের যেই পর্যালোচনা, সেটার থেকে যে সিদ্ধান্ত, এটা আমাদের এবং সর্বোপরি দেশের সকলের খুব কাজে লাগবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।